প্রিয় দর্শক, পুরো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হ্যারি পটারের ডায়াগন অ্যালি সড়ক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে স্কটল্যান্ডের রাজধানী এডিনব্রা শহরটার এই যে সড়কটাতে এসে পৌঁছে গেছি, যে সড়কটা এখান থেকে বাঁক খেয়েছে। আমার এই পাশ দিয়ে যত দালান কোঠাগুলো দেখতে পাচ্ছেন, সব কিছুর ভিতরে হ্যারি পটারের সেই ডায়াগন অ্যালি, সে বিখ্যাত যে কেনাকাটার ডিস্ট্রিক্টটা, তার একটা চিত্র ফুটে উঠছে। আজকের এই পর্বে স্কটল্যান্ডের এই 1000 বছর পুরানো এই প্রাচীন নগরী এডিনব্রা, যেটার এই শহরের মাঝখানে যে অঞ্চলটাকে হ্যারি পটারের ইতিহাসের সঙ্গে বড় পর্যায়ে জুড়ে থাকা হয়, পুরো পৃথিবীতে যার কোটি কোটি ভক্ত আছে, সেই সিরিজটার অন্তর্ভুক্ত এই ঐতিহাসিক সড়কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশেপাশে শহরে বিভিন্ন অঞ্চলগুলো ঘুরে দেখব এবং অবশ্যই আমরা অনেক অনেক তথ্য জানার চেষ্টা করব। আসেন দর্শক, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। একটা 131 বছর পুরানো দোকানকে দেখতে পাচ্ছেন, যে দোকানে প্রবেশ করার জন্য ইতোমধ্যে কিছু মানুষ লাইন ধরেছে। দর্শক, আমি যদি দোকানটাকে এখান থেকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, দেখেন, রিটেলার অফ অফিসিয়ালি লাইসেন্সড হ্যারি পটার মার্চেন্ডাইজ, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে হ্যারি পটারের কেন্দ্রিক যেসব পণ্য আছে, আপনি ওয়ান্ড কিনেন বা বিভিন্ন জিনিসপত্র কিনেন, এসব ওয়ান্ড থেকে তো জাদু হবে না, স্বাভাবিকভাবে সেই জিনিসগুলো এখানে কিনতে পাওয়া যাচ্ছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে দর্শক, দেখেন এই 131 বছর পুরানো এই দোকানটা, যেটা হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে 40, এটার সামনে দেখছেন ব্রুমস্টিক লাগিয়ে রাখা আছে। মনে আছে হ্যারি পটারের যেই অলিভেন্ডার্স ওয়ান শপটা ছিল, সে অলিভেন্ডার্সের যে সেই জাদুর ছড়ি বিক্রি করা হতো, সে দোকানের বাইরের প্রচ্ছদের সঙ্গে এর চমৎকার মিল আছে। দর্শক, এডিনব্রা শহরের প্রতিটা প্রান্তে প্রান্তে অনেক রকমের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতির সম্পর্ক আছে। আমি যে পথটা ধরে হাঁটছি, এগুলোকে কবলড স্ট্রিট বলা হয়ে থাকে। অর্থাৎ দেখছেন যে ছোট ছোট এই যে টুকরোগুলো দিয়ে পুরো সড়কটা জুড়ে আছে। এই সড়কটাকে 1829 সাল থেকে শুরু করে 1834 সালের মাঝে তৈরি করা হয়েছে। এই পিছে থেকে এই শহরের দৃশ্যটা দেখেন, বাঁক খেয়েছে সড়কটা এপাশ থেকে সামনের দিকে। প্রিয় দর্শক, আমি এডিনব্রা শহরের এই জায়গার ইতিহাসগুলো বলার আগে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখতে চাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি যদি স্কটল্যান্ডে বেড়াতে আসতে চান বা যুক্তরাজ্যের যে কোনো অঞ্চল সহ পুরো পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি বেড়াতে যেতে চান, তাই চোখ বন্ধ করে আপনার মোবাইলটাকে বের করে আপনি একটা চমৎকার অ্যাপে প্রবেশ করবেন। সেটা হচ্ছে ফ্লাইট এক্সপার্টের অ্যাপ, যে অ্যাপটা গত পর্যটন দিবসে চালু করে দেওয়া হয়েছে। flightexpert.com এই ওয়েবসাইটের পাশাপাশি তাদের অ্যাপের ভেতরে প্রবেশ করে আপনি পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করার জন্য টিকিট বুক করতে পারছেন, হোটেল রিজার্ভেশন করতে পারছেন, ভিসা অ্যাসিস্ট্যান্স পর্যন্ত পাচ্ছেন। এমনকি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আপনি বিভিন্ন জায়গার ট্যুর পর্যন্ত বুক করতে পারছেন। তাদের চমৎকার কাস্টমার কেয়ার সেবা আছে, যাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ স্থাপন করা যায়। বিস্তারিত লিঙ্ক আপনি ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। দর্শক, আমি এখন যেখানটাতে এসে হাজির হয়েছি, পুরো শহরের এই প্রাণকেন্দ্রে 1000 বছর পুরানো যে স্কটল্যান্ডের এডিনব্রা শহর, সেই শহরে এই জায়গাটাকে বলা হচ্ছে গ্রাস মার্কেট। এই গ্রাস মার্কেট অঞ্চলটা থেকে একটা পাহাড়ের মতন এই জায়গাটা উঠে যেত ওপর বরাবর আপনার জর্জ ফোর্ড ব্রিজের দিকে। হাঁটতে হাঁটতে আমরা আবার উপরে উঠি এবং ইতিহাসগুলো জানতে থাকি। দর্শক, উপরে উঠতে উঠতে আমি এখান থেকে যদি একটু দৃশ্যটা দেখাই দিই, দেখেন শহরের একটা জমকালো প্রাণকেন্দ্র মনে হচ্ছে। এখানে ঐতিহাসিকভাবে এডিনব্রার যে ওল্ড টাউন, মানুষ কেনাকাটা করার জন্য এই জায়গাটাতে ভিড়ত। তবে জায়গাটা পাহাড়ি ছিল, তো এই পাহাড় দিয়ে একটা চিপা সিঁড়ির মতন পথ উপরের দিকে উঠে যেত। 1800 যে শতকটা, সেই শতকটার একদম প্রথম যে কয়েকটা দশক ছিল, এগুলো দশক জুড়ে স্কটল্যান্ডের এই ওল্ড টাউনটাকে পুনর্গঠন করার একটা উদ্যোগ নেওয়া হলো। তার পাশাপাশি একই সঙ্গে স্কটল্যান্ডের নিউ টাউন তৈরিরও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছিল। সেই সময় শহরের ভেতর থেকে ওয়েস্ট বাউতে যেসব বাসাবাড়িগুলো ছিল, এসব বাসাবাড়িগুলোকে সরিয়ে পাহাড়ের ভেতর থেকে ত্যাটচা করে এরকম পথ বের করে এই গোলাকৃতি এই পথটাকে তৈরি করা হয়েছে। থমাস হ্যামিল্টন নামের একজন আর্কিটেক্ট, যিনি স্কটল্যান্ডের বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন, তিনি স্কটল্যান্ডের অনেক অনেক প্রাণকেন্দ্রের অনেক গুরুত্বপূর্ণ দালান কোঠা সহ সড়কের আর্কিটেকচারে কাজ করেছেন। তিনি আসলে এই নিও ক্লাসিক্যাল স্থাপত্য ধারা অনুসরণ করে, তার পাশাপাশি যে ভিক্টোরিয়ান গথিক কিছু আর্কিটেকচারের অনুসরণ করা হয়েছে, এগুলো সব কিছু মিলিয়ে এই 1000 বছর পুরানো শহরটার ভিতরে নতুন যেন একটা প্রাণের সঞ্চার করে ফেলেছেন। যেহেতু ওয়েস্ট বয়ের উপর থেকে সড়কটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল,
তাই এটার নাম দেওয়া হয়েছিল বউ স্ট্রিট। তবে 1837 সালে রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসে গেলেন ব্রিটিশ সাম্রাজ্যের। রানী ভিক্টোরিয়ার স্মরণে এই সড়কটার নাম পাল্টে বউ স্ট্রিট থেকে দেওয়া হলো ভিক্টোরিয়া স্ট্রিট। আজকের পৃথিবীতে হ্যারি পটারের যারা বিশাল রকমের ভক্ত, যারা ডায়াগন অ্যালির, সেই যে হ্যারি পটার আসলো, ডায়াগন অ্যালির যে দরজা খুলে গেল, ভেতর দিয়ে সে প্রবেশ করলো, হগওয়ার্টসের যে জাদুময়ী জগতে সে প্রবেশ করলো, তার সঙ্গে এই ডায়াগন অ্যালির এই অঞ্চলটার বিশাল রকমের সম্পর্ক আছে। ধারণা করা হয় জে.কে. রাউলিং হয়তো এই জায়গা থেকেও কিছু কনসেপ্ট নিয়েছিলেন। প্রিয় দর্শক, আমার সামনে ওই যে দোকানটা আমরা দেখতে পাচ্ছি, এটার পাশ দিয়ে যত দোকানগুলো আছে, আপনাদের মনে পড়ে কিনা ডায়াগন অ্যালিতে এই রকমেরই দোকানপাটগুলো আমরা সাধারণত সিনেমাতে দেখতাম। এখানে গ্রিফিন্ডর হাউসের আমরা কস্টিউম দেখতে পাচ্ছি, ডবিকে সাজিয়ে রাখা আছে এখানে। যারা হ্যারি পটারের বিশাল রকমের ভক্ত তারা এসব চরিত্রকে খুব ভালো করে চিনবেন। ভেতরের দিকে ঢুকলে হ্যারি পটারের জগতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে বিভিন্ন রকমের বইয়ের সংগ্রহ যেরকম আছে, বিভিন্ন ওয়ান্ডের কালেকশন পর্যন্ত আছে। সেই যে এল্ডার ওয়ান্ড, পুরো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে ওয়ান্ডটা, আমি দেখি তো এখানে খুঁজে পাওয়া যায় কিনা। মনে হচ্ছে এটা হবে সেটা। এই যে এটা ধরা নিষেধ আছে, তাই আমি ধরছি না। এই দেখেন, ডাম্বলডোরের হাতে এই ওয়ান্ডটা আমরা দেখতে পেতাম, সাথে ভোল্ডেমর্টের হাতে আমরা এটা দেখতে পেতাম। সেভেরাস স্নেপ সহ বাকিদেরও বিভিন্ন ওয়ান্ডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওই যে সেই সর্টিং হ্যাট দেখতে পাচ্ছি এখান থেকে। তার পাশাপাশি ওই যে আউলগুলোকে যে হ্যারি পটাররা নিয়ে যেত, সেটারও একটা প্রতিচ্ছবি এখানে তৈরি করে রাখা আছে। তার পাশাপাশি বিভিন্ন রকমের ব্রুমস্টিকের সংগ্রহ আমরা ইতোমধ্যে বাইরে থেকে দেখতে পাচ্ছি। জানিয়ে রাখছি, আপনি যদি বিভিন্ন রকমের ওয়ান্ড কিনতে চান, ন্যূনতম আপনার ব্রিটিশ পাউন্ডে 30 পাউন্ডের আশেপাশে খরচ করতে হতে পারে। বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে, আমি জানি না ভিডিওটা রিলিজ করতে করতে বাংলাদেশি টাকার সঙ্গে এটার এক্সচেঞ্জ রেট কি হবে, 160 টাকার উপরে হিসাব হয়ে থাকবে। তো আপনি 30কে 160, 165 এরকম রেট দিয়ে গুণ করে আপনি এটার কত সংখ্যা পড়বে সেটা আপনি বুঝতে পারবেন। আমরা আসেন এখন এই সড়কটা ধরে একটু ওপরের দিকে যাব। শহরের এই অংশটাকে জর্জ 4 ব্রিজ বলা হচ্ছে। গ্রাস মার্কেট থেকে জর্জ 4 ব্রিজে ওঠার জন্যই, তারা এই পাহাড়ের ওপর থেকে নিচ পর্যন্ত সংযোগ স্থাপন করার জন্যই আমার এই পাশ থেকে তেরচা করে যে দেখতে পাচ্ছি, সে বিখ্যাত ভিক্টোরিয়া স্ট্রিটটাকে তারা দাঁড় করিয়ে দিয়েছিলেন, যেটা প্রাচীনকালে বউ স্ট্রিট বলা হতো। দর্শক, আমার সামনে যে ভবনটাকে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ইন্ডিয়া বিল্ডিংস বা ওয়ান ইন্ডিয়া বিল্ডিংস। ওই যে 1800 যে শতাব্দীটা, সেই সময় আমার জানা মতে এখানকার এই ভবনটাকে স্থাপন করা হয়েছিল। শহরের বিখ্যাত রয়্যাল মাইলে এসে পৌঁছে গেছি এবং এই মুহূর্তে আমি একদম শহরের প্রাণকেন্দ্রে একটা বিখ্যাত ক্যাথিড্রালের সামনে এসে হাজির হয়েছি। 7ম শতাব্দীতে সেন্ট গাইল নামের একজন ধর্মপ্রচারক ছিলেন। তার যে রকমের দৃষ্টিভঙ্গি, তার বিশাল রকমের অনুসারী পর্যন্ত ছিল। সেই সেন্ট গাইলের স্মরণে মোটামুটি গত কয়েক শতাব্দী আগে এই বিখ্যাত ক্যাথিড্রালটাকে তৈরি করা হয়েছিল। আমি ধারণা করছি এই ক্যাথিড্রালের সামনে যাকে উঁচানো আছে, সে ব্যক্তিটা হয়তো সেন্ট গাইল হয়ে থাকবেন। প্রিয় দর্শক, আমি এখন একটা বিখ্যাত সড়কে এসে পৌঁছে গেছি। যে সড়কটা আমার এই পাশে, যেটা পাহাড়টা ওপরের দিকে উঠে গেছে, এই ওপর থেকে এটা যদি নিচ পর্যন্ত আমি হিসাব করি, এখানে প্রায় 1 মাইল সমপরিমাণ জায়গা আছে। এবং এই 1 মাইল সড়কটা ঘিরে সে অনেক আগের সময় থেকে এখানকার যারা রাজা রানী হয়ে থাকতেন, সে রাজ পরিবারের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি এই লম্বা 1 মাইল পথটার ভিতরে অনুষ্ঠিত হতো, যার জন্য একে রয়্যাল মাইল বলা হচ্ছে। শহরের এই অঞ্চলের ভূমির গঠন হাজার লক্ষ না, রীতিমতন কোটি বছর পুরানো। এবং সে কোটির সঙ্গে যে সংখ্যাটা জড়িয়ে আছে প্রায় 35 কোটি বছর আগে। আমি যদি আমার সামনে থেকে তাক করি, এই সড়কটা আসলে এটা একটা পাহাড়ি অঞ্চল, যে পাহাড়টা একটা আগ্নেয়গিরির সঙ্গে সম্পর্কিত। পুরো এডিনব্রা শহরটা আগ্নেয়গিরির উপরে যেন রয়ে গেছে, বা আগ্নেয়গিরির সাথে যে আশেপাশের অঞ্চলগুলো আছে তাকে ঘিরে রয়ে গেছে এই এডিনব্রা শহরটা। বলা হয়ে থাকে ভোলক্যানিক প্লাগ, অর্থাৎ আপনার যেখান থেকে আগ্নেয়গিরি থেকে যে উৎপাতটা বেরিয়ে আসে, অর্থাৎ অগ্নুৎপাত যে হচ্ছে, সেখানে যে লাভা আছে, ধরা হয় যে লাভা যখন জমে যাওয়ার পরে যে মুখটুক বন্ধ হয়ে যে অবস্থাটা তৈরি হয়ে থাকে, এটাকে হয়তো ভোলক্যানিক প্লাগ বলা হয়ে থাকে। যারা ভূতত্ত্ব ভালো বোঝেন তারা এই সম্পর্কে আরও ভালো করে বলতে পারবেন। দর্শক, সেই যে
হাজার বছর আগে যখন শহরটাকে স্থাপন করা হচ্ছে এবং প্রায় 1103 সাল নাগাদ একদম সোজা বরাবর রাস্তাটা যেখানে গিয়ে উঠে গেছে সেখানে একটা বিখ্যাত কেল্লা স্থাপন করা হয়েছিল, এডিনবরা ক্যাসেল বলে পরিচিত। প্রিয় দর্শক, আমি এখানে কথা বলতে বলতে এবং আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে একটা জিনিস জানিয়ে দিই যে আমি যেরকম পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে ঘোরাফেরা করছি, আপনারা কেন ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে ঘোরাফেরা আয়োজন করবেন? ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অথবা অ্যাপ যেখানে আপনি প্রবেশ করেন না কেন, আপনাকে যে মূল্য তালিকাটা দেখানো হয়ে থাকে, ফার্স্ট ফেয়ার ইজ দ্য লাস্ট ফেয়ার, অর্থাৎ শুরুতে যে মূল্য দেখাচ্ছে শেষে গিয়েও আপনি সেই মূল্যটাই কিন্তু পরিশোধ করছেন। দর্শক, তাদের একটা ব্লু রিবন ব্যাগেজ প্রোটেকশন সেবা আছে, যার মাধ্যমে আপনি যে লাগেজটা নিয়ে চলাফেরা করছেন এই ব্যাগেজ প্রোটেকশন সেবা আপনার লাগেজের নিরাপত্তা নিশ্চিত করছে। একটা এক্সপার্ট সার্চ ইঞ্জিন মেকানিজম আছে, যার মাধ্যমে আপনি চমৎকার কম্প্যারেবিলিটি ফিচার উপভোগ করে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারছেন। দেশি পেমেন্ট গেটওয়েগুলো দিয়ে আপনি আপনার পেমেন্ট সারতে পারছেন। চাইলে আপনি আপনার ক্রেডিট কার্ডের তথ্যটা সেভ করে রাখতে পারেন। ধরেন আপনার একটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে কষ্ট হচ্ছে, তাদের ইএমআই সুবিধাটা নিয়ে নেন, ভেঙে ভেঙে একটু একটু করে আপনি আপনার মূল্যগুলোকে শোধ করেন। ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে আমার মতন পুরো পৃথিবী ভ্রমণ করুন আপনারাও। বিস্তারিত লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখছি। দর্শক, আমি এখন যে অঞ্চলটা ধরে হাঁটছি, এখানে হাঁটতে হাঁটতে আমার সামনে পাইপার বাঁশি বাজাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি। স্কটিশ সংস্কৃতির সঙ্গে বড় পর্যায়ে জড়িত আছে এভাবে করে পাইপ বাজানো। আমরা এখান থেকে তার চমৎকার সুর শুনতে পাচ্ছি। আসলে আমি একটু হেঁটে সামনের দিকে যাই। এখানে অনেক মানুষ ভিড় করেছে এবং সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার পাইপ বাজানো শুনছে। স্কটল্যান্ড অঞ্চলটা প্রায় 5000 বছর ধরে বিভিন্ন রকমের মানব সভ্যতার আধার। তারা স্বাধীনভাবেই নিজেদের উপরে রাজত্ব করে থাকতো। তবে 1707 সালে এই ব্রিটেনের যে উত্তরাঞ্চল এবং নিম্নাঞ্চল, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড জুড়ে গিয়ে তারা সামগ্রিক এই ব্রিটেনের যে পুরো আইল্যান্ডটা আছে তার উপরে কর্তৃত্ব আরোপ করে ফেলে এবং এর পরবর্তীতে মোটামুটি আয়ারল্যান্ডকে যোগ করার পরে সামগ্রিক ব্রিটেনের যে নিজস্ব ভূমি, সে ভূমির উপরে তারা সামগ্রিক একটা সেন্ট্রাল কমান্ডের আওতায় চলে আসে। এই ব্রিটিশরাই পরবর্তীতে সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর উপরে একটু একটু করে কর্তৃত্ব আরোপ করে ফেলেছিল। আমরাও কোনো না কোনো সময় ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি। অনেক ইতিবাচক এবং অনেক নেতিবাচক অনুভূতি আমাদের ভেতরে রয়ে গেছে। দর্শক, এই ব্রিটিশদের অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের যে জনগোষ্ঠী, যে স্কটিশ জনগোষ্ঠী, যাদেরকে স্কটস বলা হয়ে থাকে, তাদের নিজস্ব ভাষাও আছে এবং তারা ইংরেজি ভাষায় পর্যন্ত কথা বলে। যাদের রাজধানীর একটা জনপ্রিয় একটা চমৎকার সুন্দর অঞ্চলে আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। শেষ করার আগে আমি জানিয়ে দিচ্ছি, এই যে রয়্যাল মাইলটার কথা বলছি না, উপর থেকে যে নিচের দিকে পথটা নেমেছে, প্রায় 400 ফুট থেকে 0 ফুটের কাছাকাছি উচ্চতায় নেমে গেছে। ওপাশে এডিনবরা ক্যাসেল থেকে এপাশ থেকে যে রাজপ্রাসাদটা ছিল, প্যালেস অফ হলিউড হাউস বলা হয়ে থাকে, সে প্রাসাদ বরাবর এই সড়কটা চলে গেছে। এই সড়কটা ঘিরে এখানে উৎসব হতো এবং এটার পাশ দিয়ে সে বিখ্যাত হ্যারি পটার স্ট্রিট। দর্শক, আজকের এই পর্বে আমি আপনাদেরকে ছোট করে কিছু স্কটিশ হিস্ট্রি বললাম, এখানকার পরিবেশ প্রকৃতি দেখানোর চেষ্টা করলাম। আশা করছি দর্শক আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পছন্দের মানুষের সাথে শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।